মহান সৃষ্টিকর্তার নামে শুরু করলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আশা করি সকলে তোমরা ভালো আছো। আমি স্বাগত জানাচ্ছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে। আমি বিনোদ চন্দ্র সরকার, সহকারী শিক্ষক দেবিদ্বার রেয়াজউদ্দিন সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় সরল সমীকরণ। তোমরা এই সরল সমীকরণ ষষ্ঠ শ্রেণীতে পড়েছ। আজকে আমরা তার বিস্তারিত আলোচনার মাধ্যমে শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি যে সরল সমীকরণ এর সংজ্ঞা এবং এই সরল সমীকরণের বিভিন্ন বিধি ও নিয়মগুলা আলোচনা করব। আজকে 7.1 থেকে কিছু সমাধান তোমাদেরকে আমি করে দেব। পরবর্তীতে তোমাদের যে 7.2 এবং কিছু লেখচিত্র আছে, গুরুত্বপূর্ণ ইভেন্ট। তোমরা আশা করি সবাই মনোযোগ সহকারে ধারাবাহিকভাবে আমার ক্লাসটা দেখবে। সমীকরণ, তাহলে আমরা আজকে যেগুলা আলোচনা করব সেগুলো হচ্ছে যে মেইন পয়েন্টগুলো হচ্ছে সমীকরণ কি, সরল সমীকরণ কি, সমীকরণের বিধি সমূহ কি কি, 4 সমীকরণের সমস্যার সমাধান। তো প্রথমে আমরা যাচ্ছি যে সমীকরণ কি। সমীকরণ হচ্ছে প্রক্রিয়া চিহ্ন ও সমান সম্মিলিত গাণিতিক খোলা বাক্যকে আমরা সমীকরণ বলি। তো এখানে দেখো যে প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সম্মিলিত গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য আমরা জানি যে রাশি। তো মূলত যে যেমন 3x + 2, 5x - 3, এটা একটা বাক্য, এটা একটা বাক্য। বাংলা যেভাবে আমরা বাক্য ব্যবহার করি, মনের অর্থবোধক শব্দ যদি প্রয়োগ করে, সম্পূর্ণ ক্লিয়ার সেন্স মিনিং করে, তবে তাকে আমরা বাক্য বলি। তো এটা একটা বাক্য, এটা একটা বাক্য। এই সম্পর্ক চিহ্ন দিয়ে যখন আমরা যুক্ত করি তাকে আমরা সমীকরণ বলি। তো প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সাথে চলক থাকবে। চলক, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সম্মিলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে সবাই লিখে নাও। তাহলে এখন তোমাদের বইয়ের ভিতরে পাবে এই প্রশ্ন হচ্ছে সরল সমীকরণ কি। তাহলে আমরা এই যে একটা সমীকরণ, যেমন এই 1 নাম্বার আমরা লিখতে পারি, যেমন এটা একটা সমীকরণ। আবার তোমরা নিচু ক্লাসে পড়েছো 3x - 5 = ধরো 7, অর্থাৎ এক পাশে চলক সম্মিলিত আর এক পাশে ধ্রুবপদ যেটা নির্দিষ্ট মান, এটা একটা সমীকরণ। এই ধরনের সমীকরণ আমরা দেখেছি। এবার সরল সমীকরণ, এটা চলকের সাথে সম্পর্ক। লক্ষ্য করো যে এই সমীকরণটা x এবং x এর মাত্রা কত, এখানেও x, এটার মাত্রা কত। মাত্রা বলতে আমরা জানি যে যেমন x² x x³
অর্থাৎ এই এক্স এর চলকের শক্তিটা হচ্ছে 1, এটা 2, এটা 3, সুতরাং এটি হচ্ছে এক মাত্রা বিশিষ্ট, এটি হচ্ছে এক মাত্রা, এটি হচ্ছে দ্বিমাত্রা, এটি হচ্ছে ত্রিমাত্রা। তাহলে আমরা বলবো যে যদি চলকের একমাত্রা বিশিষ্ট সমীকরণ হয় তাহলে তাকে আমরা সরল সমীকরণ বলবো। তাহলে কি বলবো? সরল সমীকরণ হচ্ছে যদি চলকের মাত্রা এক হয়, যে সমীকরণের চলকের মাত্রা 1 হয়, তবে ওই সমীকরণকে সরল সমীকরণ বলে। তাহলে আমরা বলবো কি, যে সমীকরণে চলকের মাত্রা 1 তাকে সরল সমীকরণ বলে। যেমন এই যে সমীকরণের আমরা যদি এইভাবে লিখতাম, তাহলে লক্ষ্য করো এটার মাত্রা 1, এটার মাত্রা 1, সুতরাং এটা একটা সরল সমীকরণ। কিন্তু এখানে এই মাত্রাটা 2, তাহলে এটা সমীকরণ কিন্তু সরল সমীকরণ নয়। তাহলে এটা সরল সমীকরণ নয়, এটা সরল সমীকরণ, তাহলে আমরা বুঝতে পারছি যে সমীকরণ কি, সরল সমীকরণ কি। সমীকরণের বীজ বা মূল কাকে বলে? সমীকরণের বীজ বা মূল কাকে বলে? আমরা বলবো সমীকরণকে সমাধান করলে চলকের যে মানটা পাওয়া যায় তাকে আমরা বলি সমীকরণের বীজ। তাহলে লিখে নিই আমরা, সমীকরণকে সমাধান করলে চলকের যে মান পাওয়া যায় তাকে সমীকরণের বীজ বা মূল বলে। এবার সমীকরণ করতে গেলে কতগুলা স্বতঃসিদ্ধ মানে কিছু নিয়ম মান্য করতে হয়, সেই স্বতঃসিদ্ধগুলো আমরা আলোচনা করব। সমীকরণের স্বতঃসিদ্ধগুলো কি কি? সমীকরণের 4টি স্বতঃসিদ্ধ আছে। এক হচ্ছে পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি, প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফলগুলো পরস্পর সমান হয়। তারপর দুই হচ্ছে পরস্পর সমান রাশির
পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি বিয়োগ করলে, প্রত্যেকটির সাথে না লিখে আমরা থেকে লিখি, প্রত্যেকটির থেকে একই রাশি, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, বিয়োগ করলে বিয়োগফলগুলো পরস্পর সমান হয়। বিয়োগ ফলগুলো পরস্পর সমান হয়। 3 নম্বরে সমীকরণের উভয়পক্ষকে একই রাশি দ্বারা গুণ করলে গুণফলগুলো পরস্পর সমান হয়। পরস্পর সমান রাশির একই সংখ্যা দ্বারা গুণ করলে, লিখে নিয়ে যাও সবাই, গুণ করলে গুণফলগুলো পরস্পর সমান হয়। গুণফলগুলো পরস্পর সমান হয়। 4 নাম্বার, আশা করি তোমরা নিচু ক্লাসে পড়েছো, এখন নিজেরাই বলতে পারবা। 4 নাম্বারটা কি হবে? শূন্য ছাড়া পরস্পর রাশিটিকে শূন্য ছাড়া একই রাশি দ্বারা ভাগফল করলে ভাগফলগুলো পরস্পর সমান হয়। তাহলে পরস্পর সমান রাশিটিকে শূন্য ছাড়া, মানে এটাকে বলা হয় অশূন্য, অর্থাৎ পরস্পর সমান প্রতিটি অশূন্য একই রাশি দ্বারা পরস্পর সমান রাশিটিকে অশূন্য এবং একই রাশি দ্বারা, আমি এখানে পরস্পর সমান রাশিটিকে কথাটা বাদ দিলাম, অশূন্য এবং একই রাশি দ্বারা, অশূন্য মানে শূন্য নয় এমন সংখ্যা রাশি দ্বারা ভাগ করলে ভাগফলগুলো পরস্পর সমান হয়। ভাগফলগুলো পরস্পর সমান হয়। এই 4টা স্বতঃসিদ্ধ আমাদেরকে মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। পরস্পর সমান রাশি প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফলগুলো পরস্পর সমান হয়। পরস্পর সমান রাশির প্রত্যেকটি থেকে একই রাশি বিয়োগ করলে বিয়োগফলগুলো পরস্পর সমান হয়। পরস্পর সমান রাশিটিকে একই সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলগুলো পরস্পর সমান হয়। অশূন্য এবং একই রাশি দ্বারা ভাগ করলে ভাগফলগুলো পরস্পর সমান হয়। তাহলে আমরা এই স্বতঃসিদ্ধগুলো আমরা জেনে নিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রথম যে শর্তটার কথা বলছি আমরা, তা হচ্ছে ধরো এই x + 2 = মনে করো 5, তাহলে এই বাম পক্ষের থেকে যদি আমি 2 বিয়োগ করি, ডান পক্ষের থেকে 2 বিয়োগ করলাম, এতে করে এটার যে মান হবে এটার সেই মানটাই হবে। যেমন a = b, তাহলে a এর সাথে যদি c যোগ করি, b এর সাথে c যোগ করলে একই হবে। এটা হচ্ছে আমাদের এই প্রত্যেকটির সাথে যোগ করলে এটা, এই শর্তটা তোমরা বুঝতে পারছো। দ্বিতীয় শর্তটা, এটার হচ্ছে ঠিক এই সমীকরণে যদি এই শর্তটা দেখো, পরস্পর সমান রাশির প্রত্যেকটি
x plus 2 equal to 5, x প্লাস ধরো x মাইনাস 2 আছে, আমাদের প্রথমটা আমরা বিয়োগ করে ফেলছি, বিয়োগ করে শর্ত বলে ফেলছি। ধরো প্রথমটা এরকম হবে x প্লাস x মাইনাস 2 আছে, তাহলে এটার সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে এই মানগুলো সমান হয়। আর দ্বিতীয়টার ক্ষেত্রে এটা ছিল এইটার ক্ষেত্রে, আর এখনটার ক্ষেত্রে দেখো যে x প্লাস 2 আছে, আমরা যদি এখন কি করি উভয় পক্ষ থেকে বিয়োগ করে দেই 2, ধর এটা 7, আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কি ঘটে, বিয়োগ করলে অর্থাৎ এটার মান হয়ে যায় x ইকুয়াল টু 5 এর থেকে 2 গেলে 3, তাহলে x এর মান 3। আর এটার ক্ষেত্রে কি হয়ে যায়, এটার ক্ষেত্রে হয়ে যায় শর্ত 2 আমরা দেখালাম। এই ক্ষেত্রে আমরা কি করব, যদি a ইকুয়াল টু b হয় তাহলে a মাইনাস c ইকুয়াল টু b মাইনাস c, অর্থাৎ উভয় পক্ষ থেকে একই রাশি আমরা কি করলাম, একই রাশি বিয়োগ করলাম। x প্লাস 2 সমান 5 যদি হয় তাহলে আমরা কি করতে পারি, x প্লাস 2 ইকুয়াল টু 5, তাহলে x প্লাস 2 এটার থেকে 2 বিয়োগ করছি, তাহলে বাম পক্ষের থেকেও 2 বিয়োগ, তাহলে এই ক্ষেত্রে x ইকুয়াল টু হইতেছে কি 3। সুতরাং এইভাবে আমরা একই রাশি থেকে বিয়োগ করতে পারি। তারপর 3 নাম্বার যে রুলটা, তৃতীয় রুলটার উদাহরণটা হচ্ছে এরকম, ধরো 3x ইকুয়াল টু ধরো 12, আমরা নিচুর যে ইয়েতে করছি, তাহলে এই এখানে আমরা যদি এটাকে 2 দ্বারা গুণ করি তাহলে এখানেও 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 3 দুগুণে 6x ইকুয়াল টু 12 দুগুণে 24, মানে কোনো পরিবর্তন হয় না। এবার ধরো যে এখানে 3x ইকুয়াল টু 12 আছে, এটা হচ্ছে আমরা 2 নম্বরের নিয়ম। এখন 4 নম্বরটা হচ্ছে এবার উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলাম, তাহলে কি হচ্ছে x ইকুয়াল কি 4, তাহলে এইটা হচ্ছে ভাগ করে, ভাগের করার পরে এটা কিন্তু 3 কিন্তু শূন্য নয়, অশূন্য, সুতরাং মানে কোনো পরিবর্তন হয় না। এই ছিল আমাদের সমীকরণের সমাধানের স্বতঃসিদ্ধ। এবার আমরা বিধিসমূহ আলোচনা করব। সমীকরণের বিধিসমূহ কি কি? আমরা এই সমীকরণের বিধিসমূহ সমীকরণের বিধিসমূহ আমরা লিখতে পারি এক হচ্ছে বিনিময় বিধি। সমীকরণের বিনিময় বিধিটা হচ্ছে কি, যে যুগের বিনিময় বিধিটা হচ্ছে এরকম যে x না দেখে আমরা a প্লাস b ইকুয়াল টু b প্লাস a। লক্ষ্য করো, এটা প্রথমে ছিল আমরা কি লিখছি, বিটাকে আগে নিয়ে আসছি, এটাকে পরে নিচ্ছি, তাহলে স্থান পরিবর্তন করছে। এটাকে বলা হয় যুগের বিনিময় বিধি। এটাকে বলা হয় কি, যুগের বিনিময় বিধি। 2, এটা হচ্ছে গুণের বন্টন বিধি। গুণের বন্টন
বিধি। গুণের বন্টন বিধিটা কেমন? ধরো a ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু a এর সাথে b গুণ করতে পারি প্লাস a এর সাথে c গুণ করতে পারি। এটা কিন্তু বন্টন হয়ে গেল। কাকে বন্টন করলাম? a কে b এর সাথে, a কে c এর সাথে বন্টন করে দিলাম। এটাকে বলে গুণের বন্টন বিধি। এই বিধিগুলো আমরা একটু জানা রাখবে। এবার এই ধরনের আমরা অনেক সংখ্যায় কিন্তু এরকম বিনিময় বিধি আমরা দেখি। এইগুলা মূলত যদি চলক হয়, চলক ছাড়াও কোনো ধ্রুবপদ বা চলকগুলোকে আমরা এভাবে গুণ করে নেওয়াটা, যোগ করে নেওয়াটা, এটাকে আমরা বিধি মেনে পড়ি। তারপরে যেগুলো 3 নাম্বার, এটা হচ্ছে পক্ষান্তর বিধি। পক্ষান্তর বিধি। পক্ষান্তর বিধিটা কি? পক্ষান্তর বিধিটা হচ্ছে, যেমন ধরো একটা সমীকরণ, এটা আমরা সমীকরণের ক্ষেত্রে দেখি। ধরি সমীকরণ আসছে যে x প্লাস 5 ইকুয়াল টু মনে করো 8। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি যে উভয় পক্ষে 5 বিয়োগ করতে পারি। লক্ষ্য করো, কেন বিয়োগ করব? এই x এর মান আমার দরকার। সমীকরণের সমাধান করতে গেলে কার মান? অজ্ঞাত রাশির মান দরকার। তাহলে এই 5 কে উঠাইতে হবে। এটাকে তখন আমরা x = 3 লিখি। এটা একটা বিধি। অথবা আমরা কাজ করতে পারি, বা এই x = 8 - 5। তাহলে কি 5টাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম। বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে কি হয়? প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়। সুতরাং এখানে কিন্তু কি হয়ে গেল? যেহেতু এটা প্লাস আছে, এটা ওই পাশে গেছে মাইনাস হয়ে গেল। সুতরাং এটা আমরা এই কি ওই যে পক্ষান্তর করে নিলাম। এইটাকে আমরা বলবো পক্ষান্তর বিধি। তাহলে এই অংশটা অথবা এই অংশটাকে পক্ষান্তর বিধি বলা হয়। অথবা এটাকে আমরা আরেকটা বিধি মধ্যে ওই যে স্বতঃসিদ্ধের কাছে বলছিলাম যে উভয় পক্ষে একই সংখ্যা বিয়োগ করে, উভয় পক্ষ থেকে একই সংখ্যা বিয়োগ করে, এটাকে বলা হয় পক্ষান্তর বিধি। তারপরে দেখো আমরা যে বিধিটার কথা আলোচনা করব। সুতরাং পক্ষান্তর বিধির সংজ্ঞাটা কি? কোন সমীকরণের যে কোনো পদকে এক পক্ষ থেকে চিহ্ন পরিবর্তন করে অপর পক্ষে সরিয়ে স্থানান্তর করা যায়, এটাকে হলো পক্ষান্তর বিধি। তাহলে আমরা পক্ষান্তর বিধিটা কি লিখে নিতে পারি? তাহলে পক্ষান্তর বিধিটা হচ্ছে যে কোন সমীকরণের যে কোনো পদকে, কোন সমীকরণের যে কোনো পদকে এক পক্ষ থেকে চিহ্ন পরিবর্তন করে অন্য পক্ষে, অপর পক্ষে কি করা যায়? সরাসরি অপর পক্ষে সরাসরি স্থানান্তর করা হয়। স্থানান্তর করা হয়। তাকে কি বলবো আমরা? তাকে বলবো আমরা স্থানান্তর বিধি। তাকে কি বলবো? পক্ষান্তর বিধি বলবো। তাকে পক্ষান্তর বিধি, পক্ষান্তর বিধি বলে। আশা করি পক্ষান্তর বিধিটা তোমরা বুঝতে পারছো। সবাই বুঝতে পারছো পক্ষান্তর বিধিটা? এইবার আমরা দেখব যে বর্জন বিধি।
এবার কি দেখব 4 নম্বরে বর্জন বিধি। বর্জন বিধিটা বুঝতে পারছো, বাদ দেওয়া। এই বর্জন বিধিটা কিন্তু দুই ধরনের, এক যুগের বর্জন বিধি, দুই হচ্ছে যে বিয়োগের ক্ষেত্রে, হ্যাঁ না গুণের ক্ষেত্রে। একটা হচ্ছে যুগের বর্জন বিধি আর একটা হচ্ছে গুণের বর্জন বিধি। তো এখানে দেখো যে আমরা প্রথমে লিখি এ দ্বারা যে যুগের বর্জন বিধি, যুগের বর্জন বিধি। বর্জন বিধি, যুগের বর্জন বিধিটা কি? কোন সমীকরণে উভয় পক্ষ থেকে একই চিহ্নযুক্ত সদৃশ পদ, আগে সংজ্ঞাটা লিখি, কোন সমীকরণ থেকে উভয় পক্ষ থেকে, শিক্ষার্থী বন্ধুরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে, তাহলে সমাধান করা আর কঠিন হবে না। একই চিহ্নযুক্ত, একই চিহ্নযুক্ত সদৃশ পদ, সরাসরি সদৃশ পদ সরাসরি কি করা যায়? বর্জন করা যায়। বর্জন করে একে বলা হয় যুগের বা বিয়োগের, একে যুগের অথবা বিয়োগের বর্জন বিধি বলে। এটা আমরা যেমন উদাহরণস্বরূপ দিতে পারি, ধরো 2x প্লাস 5 ইকুয়াল টু, যদি আমরা সমীকরণ হিসেবে নিই, ধরো এ অজ্ঞাত একটা রাশি নেই, প্লাস 4, আমরা এটার সাথে একটা মিল করে নিই, দেখো 5 নিলাম। লক্ষ্য করো উভয় পক্ষ থেকে সরাসরি কোনটাকে বাদ দেওয়া যাচ্ছে? এতক্ষণ আমরা বলছিলাম যে উভয় পক্ষের থেকে বিয়োগ করা যায়, তাহলে 5 বিয়োগ করলে 5 ভেঙে এসে যাবে। এই ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি যে 2x প্লাস 5 মাইনাস 5 ইকুয়াল টু a প্লাস 5 মাইনাস 5। এটা হচ্ছে বিয়োগের যদি হয়, আর যদি এটা মাইনাসের হতো তাহলে আমরা যোগ করতাম, ঠিক না? তো যেহেতু এটা প্লাসের আছে এই জন্য আমরা লিখছি যুগের, হ্যাঁ যুগের অথবা বিয়োগের বর্জন বিধি বলি। তাহলে এখানে আমরা উপপক্ষ থেকে সরাসরি এই কথাটা লিখতে পারবো 2x ইকুয়াল টু a। আমরা এই লাইন থেকে যখন এই লাইনে আসবো সরাসরি কিন্তু বাদ দিতে পারি, অথবা এটাও করে আসতে পারি। এটাকে বলা হয় যুগ অথবা বিয়োগের বর্জন বিধি। এইবার আমরা যেটা যাব, এবার গুণের বর্জন বিধি কি দিয়ে লিখবো? গুণের বর্জন বিধি। গুণের বর্জন বিধিটা কি? কোন সমীকরণ উপপক্ষ থেকে সাধারণ উৎপাদক সরাসরি বর্জন করা, ভাগও করা যায়। তাহলে আমরা এটা যেহেতু এটার মধ্যে যুগ এবং বিয়োগের বলছি, এটাকে গুণ এবং ভাগের কথাটা বলতে পারি। তাহলে বলবো কোন সমীকরণের উপপক্ষ থেকে, কোন সমীকরণের উভয় পক্ষ থেকে
সাধারণ উৎপাদক সরাসরি বর্জন করা যায়। সাধারণ উৎপাদক সরাসরি বর্জন করা যায়। আমরা বর্জন বলতে বাদ করা যায়, এটাকে বলবো বর্জন করা যায়। একে গুণের বর্জন বিধি বলি, গুণের বর্জন বিধি বলি। যেমন আমরা যদি বলি এরকম যে